প্রিয় কলেজ পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বায়োলজির চতুর্থ অধ্যায় অণুজীব অংশের শুধুমাত্র এমসিকিউ পার্টে। তো আমরা শুরু করে দিই আমাদের আলোচনা। এখানে প্রথমে টপিকের নামগুলো সাজানো আছে, ভাইরাসের গঠন, প্রকারভেদ ও উদাহরণ এইটা থেকে, এবং ভাইরাসজনিত রোগ ও দায়ী ভাইরাস, ব্যাকটেরিয়ার গঠন, প্রকারভেদ, উদাহরণ, ব্যাকটেরিয়াজনিত রোগ ও দায়ী ব্যাকটেরিয়া, ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপকারিতা ও অপকারিতা এবং ম্যালেরিয়া পরজীবী সংক্রান্ত আলোচনা করব আজকে আমরা। প্রথম টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে দেখে নিই। টপিক 1 হচ্ছে ভাইরাসের গঠন, প্রকারভেদ, উদাহরণ। কোনটি আরএনএ ভাইরাস? এখানে অপশন আছে ভেরিওলা, ভ্যাকসিনিয়া, টি2 এবং হচ্ছে টিএমভি। সঠিক উত্তর হবে টিএমভি। আরএনএ ভাইরাস হচ্ছে টিএমভি বা তামাক পাতার মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। এখানে একটা ছক দেওয়া আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ভাইরাসের আকৃতি নিয়ে ছকটা, যেমন দণ্ডাকার কোনগুলো আছে, দণ্ডাকার হচ্ছে টিএমভি, আলফা মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস, এগুলো হচ্ছে দণ্ডাকার আকৃতির ভাইরাস। তারপর গোলাকার হচ্ছে পোলিও ভাইরাস, টিআইভি, এইচআইভি এবং ডেঙ্গু ভাইরাস, এগুলো হচ্ছে গোলাকার। ঘনক্ষেত্রকার কোনগুলা, হারপিস, ভ্যাকসিনিয়া, এই দুইটা হচ্ছে ঘনক্ষেত্রকার আকৃতির ভাইরাস। দেন হচ্ছে ব্যাঙাচি আকার, ব্যাঙাচি আকার হচ্ছে টি2, টি4, টি6, এই তিনটা হচ্ছে শুধুমাত্র ব্যাঙাচি আকারের। ইবোলা ভাইরাস, মটর স্ট্রিক ভাইরাস, এগুলো হচ্ছে সিলিন্ডার আকার। ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যার আকৃতি হচ্ছে ডিম্বাকার। এগুলো ছিল আমাদের শুধুমাত্র কয়েকটি ভাইরাসের আকৃতি নিয়ে আলোচনা। তারপর ভাইরাস নিয়ে আরো কিছু আলোচনা আছে, যে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই প্রকার। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই প্রকার। কি কি? ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস কোনটি, আরএনএ ভাইরাস কোনটি, এরকম প্রশ্ন এই অধ্যায়ে অনেক আসে। তো আমরা এখানে দেখে নিব যে ডিএনএ ভাইরাস কোনগুলো। টি2 ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ভেরিওলা, টিআইভি, এডিনোহার্পিস, সিমপ্লেক্স, হেপাটাইটিস বি। এটা একটা শর্টকাট টেকনিকে মনে রাখা যায়, একটু দেখে নিই আমরা এটা। টিপুর ভাই, টি2, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টি2 ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এখানে টিপু দিয়ে হবে টিআইভি। এগুলো হচ্ছে সবকিছু ডিএনএ ভাইরাস। এগুলো শুধুমাত্র ডিএনএ ভাইরাস মনে রাখার একটা শর্ট টেকনিক। ডিএনএ ভাইরাস, এটা হচ্ছে ভেরিওলা, টি2 দিয়ে হচ্ছে আমাদের টি2 ফাস্ট ভাইরাস, ভ্যানিলা দিয়ে হচ্ছে ভ্যানিলিসা, ফ্রান্সে দিয়ে হচ্ছে মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির। উদ্ভিদের সকল ভাইরাসের মধ্যে শুধুমাত্র ফুলকপির মোজাইক ভাইরাসই হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকি সবকিছু আরএনএ ভাইরাস। এটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদের একমাত্র ডিএনএ ভাইরাস। আরেকটা হচ্ছে এলো দিয়ে আর হতে দিয়ে। আচ্ছা, এলো দিয়ে হচ্ছে এডিনোহার্পিস, এই কয়েকটা হচ্ছে ডিএনএ ভাইরাস মনে রাখার একটা শর্ট টেকনিক। টিপুর ভাই টি2 ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিপু দিয়ে হচ্ছে টিআইভি, ভাই দিয়ে হচ্ছে ভেরিওলা, টি2 ফাস্ট ভাইরাস, ভ্যানিলিসা এবং হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, যা উদ্ভিদের একমাত্র ডিএনএ ভাইরাস, এবং হচ্ছে এডিনোহার্পিস। আচ্ছা, এখন আমরা আবার আলোচনা শুরু যাই। এখানে আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, যেমন হচ্ছে টিআইভি ভাইরাস, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মাম্পস, পটেটো ভাইরাস, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, নোভেল করোনা ভাইরাস, এগুলো সব হচ্ছে আরএনএ ভাইরাস। তারপর ডিএনএ আরএনএ ভাইরাস শেষ। এখন হচ্ছে বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস দুই প্রকার।
বহিস্থ আবরণী ভাইরাস, আরেকটা হচ্ছে বহিস্থ আবরণহীন ভাইরাস, আরেকটা হচ্ছে বহিস্থ আবরণী ভাইরাস। বহিস্থ আবরণহীন মানে যেগুলো হচ্ছে কোনো আবরণ নেই বাইরে, এগুলো হচ্ছে টিএমভি এবং টি2 ভাইরাস। আর ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, এইচআইভি এগুলো হচ্ছে আবরণী ভাইরাস। পোষক দেহ অনুযায়ী ভাইরাস 4 প্রকার: উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া এবং সায়ানোফাজ। সায়ানোফাজ হচ্ছে LPP1, LPP2 আছে। ব্যাকটেরিওফাজ হচ্ছে T2, T4, T6, এগুলো হচ্ছে ফাজ ভাইরাস। প্রাণী ভাইরাস হচ্ছে এইচআইভি, ভ্যাকসিনিয়া ভাইরাস, এবং উদ্ভিদ ভাইরাস হচ্ছে টিএমভি, ভিন ইয়েলো ভাইরাস। তারপর অধিকাংশ ভাইরাস আরএনএ হচ্ছে এক সূত্রক, মানে আরএনএ যে ভাইরাসগুলো এগুলো অধিকাংশ হচ্ছে এক সূত্রক, কিন্তু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটাই পরীক্ষায় আছে। ধানের বামন রোগ এবং রিও ভাইরাস, রিও ভাইরাস এটা হচ্ছে আরএনএর এক সূত্রকের ব্যতিক্রম, মানে এখানে দ্বিসূত্রক থাকে। অধিকাংশ ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক, অধিকাংশ ভাইরাসের ডিএনএটা আবার দ্বিসূত্রক, কিন্তু ব্যতিক্রম হচ্ছে X174 এবং M13 কোলিফাস ভাইরাসের ডিএনএ। তারপর হচ্ছে ইমার্জিং ভাইরাসের উদাহরণ, এটাও ইম্পর্টেন্ট। ইমার্জিং ভাইরাস কোনগুলা? এইচআইভি, সার্স, নীল ভাইরাস, ইবোলা এবং নোভেল করোনা, এগুলোকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তারপর নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস? এই যে দণ্ডাকার ভাইরাসের একটা ছক কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি। এখান থেকে টিএমভি, আলফা আলফা মোজাইক এবং মাম্পস ভাইরাস হচ্ছে দণ্ডাকার। তাহলে এখানে কোনটা আছে? সঠিক উত্তর হবে টিএমভি, দণ্ডাকার ভাইরাস। তারপর নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলা হয়? সংক্রমণক্ষম ভাইরাস কণা হচ্ছে ভিরিয়ন এবং প্রিয়ন্স। প্রিয়ন্স হচ্ছে সংক্রামক, আর সংক্রমণক্ষম হচ্ছে পূর্ণাঙ্গ ভাইরাস ভিরিয়ন। তারপর নিচের কোনটি একটি ডিএনএ ভাইরাস? এখানে ডিএনএ ভাইরাস কোনটা হবে? হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া, টোবাকো, মোজাইক ভাইরাস এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। তারপর নিচের কোনটি ডিএনএ ভাইরাস? আবারও একরকম প্রশ্ন এসেছে। টি2, মানে ওই ছকটা দিয়ে আমরা সবকিছু মনে রাখতে পারবো। কোন ভাইরাস দ্বিসূত্রক আরএনএ? আমরা একটু আগে পড়েছি যে আরএনএ ভাইরাস সাধারণত এক সূত্রক হয়, কিন্তু কিছু ব্যতিক্রম আছে যা দ্বিসূত্রক। কোনগুলো ছিল সেগুলোর মধ্যে এখানে কোনটা আছে? এই যে রিও, রিও ভাইরাস। রিও ভাইরাস, আর এটা হচ্ছে ধানের বামন রোগের ভাইরাস। তার মানে সঠিক উত্তর কি হবে? রিও ভাইরাস। ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? সঠিক নয় কোনটি? ডিএনএ ও আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে। হ্যাঁ, ডিএনএ এক সূত্রক দ্বিসূত্রক আছে, আরএনএ এক সূত্রক দ্বিসূত্রক আছে, তার মানে এটা সঠিক। তারপরে দৈহিক বৃদ্ধি নেই, দৈহিক বৃদ্ধি আছে ভাইরাসের। তারপর পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না, কেলাসিত করা যায়, তার মানে সঠিক নয় হচ্ছে এটা এ। ভাইরাস সম্পর্কিত আরো কিছু তথ্য আছে, যে ভাইরাস হচ্ছে কি নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত। ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাসের বেশ, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, ভ্যাকসিনিয়া ভাইরাসের বেশ কেমন, এতটুকুই এখানে ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে টি2 ব্যাকটেরিওফাজে ডিএনএ-তে 150টি জিন থাকে, এটা একটা বোর্ড কোশ্চেনে এসেছে। এই যে পরবর্তী কোশ্চেন, সিলেট বোর্ড 22-এ এসেছে যে টি2 ভাইরাসের ডিএনএ-তে মোট কতটি জিন থাকে? সঠিক উত্তর হবে 150টি। তারপর নিচের কোনটি ইমার্জিং ভাইরাস? ইমার্জিং ভাইরাস কোনগুলো আমরা পড়েছিলাম, কিন্তু এই যে এখানে পড়েছিলাম। ইমার্জিং ভাইরাস হচ্ছে এইচআইভি, সার্স, নীল ভাইরাস, ইবোলা ভাইরাস এবং করোনা ভাইরাস। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? ইমার্জিং ভাইরাস কোনটি? বিএমভি, এইচআইভি, টিএমভি, টিআইভি। তাহলে সঠিক উত্তর কোনটা? এইচআইভি। তারপর কোনটিকে কেলাসিত করা যায়? আমরা জানি ভাইরাসকে কেলাসিত করা যায়, তাহলে সঠিক উত্তর কি হবে? ভাইরাস। নিম্নের কোনটি ডিএনএ ভাইরাস? ডিএনএ ভাইরাসের সংখ্যা থেকে আমরা কি পড়েছিলাম? টি4 ভাই টি2, ভ্যানিলা হতে ফ্রান্স এলো, তার মানে ওখানে কোনটা ছিল? এই যে ভ্যানিলা হতে, মানে ভ্যাকসিনিয়া। ডিএনএ ভাইরাস হচ্ছে ভ্যাকসিনিয়া। কোন ভাইরাসে এক সূত্রক ডিএনএ পাওয়া যায়? এক সূত্রক ডিএনএ ভাইরাসে সাধারণত হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ থাকে, কিন্তু ব্যতিক্রম পড়েছিলাম। তাহলে ব্যতিক্রমের এক সূত্রক ভাইরাস গুলো কোনগুলা? কলিফাস, ভ্যাকসিনিয়া, রিওভাস এবং হচ্ছে টিএমভি। সঠিক উত্তর হবে কলিফাস, মানে টি2। তারপর টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? দণ্ডাকার। টিএমভির আকার হচ্ছে দণ্ডাকার, সঠিক উত্তর হবে দণ্ডাকার। ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি? আদিকোষী বিপাক ঘটে, বাধ্যতামূলক পরজীবী, ডিএনএ ও আরএনএ উপস্থিত। এখানে যেই ভাইরাসে ডিএনএ আছে সেই ভাইরাসে আরএনএ থাকে না, আর যেখানে আরএনএ আছে সেখানে ডিএনএ থাকে না, মানে যে কোনো একটি উপস্থিত থাকে। তাহলে এখানে বাধ্যতামূলক পরজীবী, মানে ভাইরাস হচ্ছে সম্পূর্ণভাবে জীবের উপর নির্ভরশীল, আর জীবের বাইরে ভাইরাসকে জড় পদার্থ ধরা হয়। তারপর প্রিয়ন্স, প্রিয়ন্স হলো ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ, ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ, প্রিয়ন্সের কোনো আবরণ থাকে না। তারপর কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়? এই যে ব্যতিক্রম পড়েছিলাম রিওফাস এবং কি পড়েছিলাম ভামনদানের রোগে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? রিওফাস, যেখানে দ্বিসূত্রক আরএনএ থাকে। কোন বিজ্ঞানী টিএমভি কে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন? বিজ্ঞানী স্ট্যানলি টিএমভি কে তামাক পাতা হতে কেলাসন করে পৃথক করেন। টিএমভি মানে তামাক পাতার মোজাইক ভাইরাস।
নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে এইচআইভিতে? তারপর নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? টিএমভি, টিটুফাস, এইচআইভি, ফ্লেভি ভাইরাস। এখানে টিএমভি মানে তামাক পাতা মোজাইক ভাইরাস, তার মানে এটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস। ব্যাকটেরিওফাস এক ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, শৈবাল। ব্যাকটেরিওফাজ, যদিও নামের মধ্যে ব্যাকটেরিয়া আছে, কিন্তু এই যে ফাজ মানে হচ্ছে এটা কি, টি2 ফাজ ভাইরাস, এটা হচ্ছে এক ধরনের ভাইরাস, এটা কিন্তু ব্যাকটেরিয়া না, ভুল করা যাবে না। ভাইরাসের মাথার দ্বিতীয় প্রোটিন নির্মিত আবরণকে কি বলে? প্লাজমা মেমব্রেন, কলার, জিনোম, ক্যাপসিড। ভাইরাসের মাথার যে আবরণ, মানে এই যে ভাইরাসের আকৃতিটা আমাদের বই আমরা জানি এরকম, যার ভিতরে একটা প্লাজমিড থাকে, এবং মাথার এই আবরণটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড। তারপর টপিক 2, ভাইরাসজনিত রোগ। ভাইরাসজনিত রোগের মধ্যে কি কি আছে? পেঁপে রিং স্পট রোগের জীবাণু কেমন কেমন আকৃতির? পেঁপে রিং স্পট রোগের জীবাণু হচ্ছে পিআরএসভি, যার আকৃতি হচ্ছে দণ্ডাকার। তারপরের প্রশ্ন, পিআরএসভি এর প্রকৃত বাহক কে? প্রকৃত বাহক কোনটি? অ্যানোফিলিস, এডিস, এফিড, প্লাজমোডিয়াম। আমরা জানি এফিড জাতীয় পোকা হচ্ছে পিআরএসভি, যার কারণে পেঁপে রিং স্পট রোগ হয়। তারপর কোনটি ভাইরাসজনিত রোগ? যক্ষা, কলেরা, জলতাঙ্ক, ধনুষ্টঙ্কার। আচ্ছা, ভাইরাসজনিত রোগের একটা ছক আছে, এখানে ছকটা আমরা শিখবো, কিন্তু এখানে ভাইরাসজনিত রোগ হবে জলতাঙ্ক রোগ হচ্ছে ভাইরাসজনিত রোগ। তারপর উদ্ভিদের সৃষ্ট ভাইরাসজনিত বিভিন্ন রোগের নাম। এই যে তামাকের মোজাইক ভাইরাস হচ্ছে এটা হচ্ছে রোগের নাম, আর এটা হচ্ছে দায়ী ভাইরাস কি? টোবাকো মোজাইক ভাইরাস, মানে হচ্ছে টিএমভি শর্টকাটে। তারপরে সিমের মোজাইক ভাইরাস হচ্ছে ভিন মোজাইক ভাইরাস। টমেটোর বুসিস্টান্স রোগের ভাইরাস হচ্ছে বুসিস্টান্স ভাইরাস, এটাও আসে। ধানের টুংরো রোগ হচ্ছে টুংরো ভাইরাস। কলার বাঞ্চিটপ রোগ হচ্ছে বাঞ্চিটপ ভাইরাস, এবং গোল আলুর মোজাইক ভাইরাস হচ্ছে পটেটো মোজাইক ভাইরাস। এবং প্রাণীদেহের ভাইরাসের এই ছকটা থেকে অনেকগুলো আছে, বেশিরভাগই ইম্পর্টেন্ট। এইডস হচ্ছে এইচআইভি, এই যে এইডসটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডেঙ্গু হচ্ছে ফ্লেভি ভাইরাস, ডেঙ্গু মশার কামড়ে হয়, কিন্তু এই ভাইরাসের নামটা হচ্ছে ফ্লেভি ভাইরাস। তারপর বার্ড ফ্লু হচ্ছে এই যে বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু, এই দুইটা আসে, বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু। বার্ড ফ্লু হচ্ছে ইনফ্লুয়েঞ্জা H5N1 এবং সোয়াইন ফ্লু হচ্ছে H1N1। তারপরে সার্চ হচ্ছে নিপা ভাইরাস, জলতাঙ্ক রেবিস ভাইরাস, গুটি বসন্ত ভেরিওলা ভাইরাস, ভাইরাল নিউমোনিয়া হচ্ছে এডিনো ভাইরাস। এখান থেকে আর ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস হচ্ছে হার্পিস ভাইরাস, জন্ডিস হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, এটাও ইম্পর্টেন্ট। তারপর গো বসন্ত হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস, এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে চিকুনগুনিয়া হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস। এই কয়েকটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের পরীক্ষায় আসা হচ্ছে যে কোনটি ভাইরাস জনিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ, তখন আমাদের মনে রাখতে হবে যে কোনটা ভাইরাসের ছকে ছিল এবং কোনটা ব্যাকটেরিয়ার ছকে ছিল। তারপরের প্রশ্ন, পেঁপে রিং স্পট রোগের জীবাণুর সাথে নিচের কোন রোগের জীবাণু সাদৃশ্যপূর্ণ? পেঁপে রিং স্পট রোগ কিন্তু ব্যাকটেরিয়া জনিত, আর এটার সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে ব্যাকটেরিয়া না, ভাইরাস জনিত, এবং এটার সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু হচ্ছে ফ্লেভি ভাইরাস, যা মশার কামড়ে হয়, এবং পেঁপে রিং স্পট রোগ হচ্ছে পিআরএসভি, যা এফিড জাতীয় পোকার মাধ্যমে হয়। তাহলে পোকা এবং মশার মাধ্যমে এটা একটা সাদৃশ্যপূর্ণ আছে, যার কারণে ডেঙ্গু জ্বর। কোনটি ভাইরাস গঠিত রোগ? যক্ষা, কলেরা, জলতাঙ্ক, ধনুষ্টঙ্কার। এই প্রশ্ন আগেও রিপিট হয়েছে, জলতাঙ্ক। কোন ভাইরাস দিয়ে ক্যাপোসিস সার্কোমা রোগ হয়? ক্যাপোসিস সার্কোমা হচ্ছে হার্পিস সিম্পেক্স, একটু আগে ছকের মধ্যে ছিল আমাদের। মানুষের ভাইরাস জনিত রোগ কোনটি? কলেরা, আমাশয়, হেপাটাইটিস, যক্ষা। এখানে ভাইরাস জনিত কোনটা? ভাইরাস জনিত হচ্ছে শুধুমাত্র হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, যে কোনোটাই হচ্ছে ভাইরাস জনিত। পিআরএসভি কোনটি দ্বারা বাহিত হয়? পিআরএসভি হচ্ছে এফিড নামের পোকা দ্বারা বাহিত হয়, তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? এফিড। আচ্ছা, ভাইরাস জনিত রোগের টপিক শেষ, এখন হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন, প্রকারভেদ, উদাহরণ। এখান থেকে ব্যাকটেরিয়াতে পিলির প্রধান কাজ কোনটি? ব্যাকটেরিয়াতে পিলির প্রধান কাজ হচ্ছে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা। পিলি কোনটা? ব্যাকটেরিয়ার চিত্রে এখানে বাইরে যেই এরকম লম্বা ঝোলানো থাকে, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে পিলি। ব্যাকটেরিয়ার পিলি, এবং এটার কাজ হচ্ছে প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করা। ডিপ্লোকোকাস নিউমোনিয়া এর আকৃতি কেমন? কক্কাস মানে হচ্ছে গোলাকার, তাহলে ডিপ্লোকোকাস নিউমোনিয়া এর আকৃতি কিরকম হবে? গোলাকার হবে। তারপর কোনটি আদিকোষী? এখানে আদিকোষী হচ্ছে শুধুমাত্র ইকলি,
ইকোলিকে বলা হয় হচ্ছে আদিকোষী। তারপর ব্যাকটেরিওলজির জনককে, ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিউয়েনহুক। ব্যাকটেরিওলজির জনক লিউয়েনহুক। কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? পোষক কোষের সাথে আবদ্ধ কোনটি দ্বারা হয়? এই যে বাইরের যে আবরণ বললাম, পিলি, যা প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করে ব্যাকটেরিয়া, এই পিলিরই কাজ হচ্ছে পোষক কোষের সাথে নিজেকে আবদ্ধ করা। পোষক কোষের সাথে নিজেকে আবদ্ধ করা পিলি। তাহলে সঠিক উত্তর কি হবে? পিলি। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? এখানে কমা আকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও, ভিব্রিও কলেরায়, মানে কলেরা রোগের যে ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরায়, সেটা হচ্ছে একদম কমা আকৃতির। টিটুফাস ভাইরাস যেরকম কমা আকৃতির, আর কমা আকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরা। তারপর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি? কোষ প্রাচীরের, ব্যাকটেরিয়ার যে পিলি থাকে, মানে এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে পিলি, এই পিলিগুলোর এই যে এই স্তরটা হচ্ছে কোষ প্রাচীর, এবং এই স্তরের মেইন উপাদান কি? এই স্তরের মেইন উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকন। পেপটিডোগ্লাইকন, আমরা জানি লিপিড, প্রোটিন এগুলো হচ্ছে ভাইরাসের দেহে থাকে, কিন্তু গ্লাইকন, পেপটিডোগ্লাইকন হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে থাকে। নিচের কোন অংশ দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? এটা একটু আগে পড়েছি আমরা, পিলি। পোষক কোষের সাথে আবদ্ধ করে ব্যাকটেরিয়াকে পিলি। ব্যাকটেরিয়া জনিত রোগ ও দায়ী ব্যাকটেরিয়া কোনটি? ব্যাকটেরিয়া জনিত রোগ কলেরা, ডেঙ্গু, দাঁত রোগ, কক্সিডিওমাস্কন। আর এটা সঠিক উত্তর হবে হচ্ছে কলেরা। ব্যাকটেরিয়া জনিত হচ্ছে কলেরা। তারপর ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপকারিতা ও অপকারিতা, নিচের কোনটি হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়? জন্ডিস হচ্ছে ভাইরাস জনিত রোগ, এবং জন্ডিসের টিকাও তৈরি করা হয় ভাইরাস থেকে। তাহলে সঠিক উত্তর হবে ভাইরাস। ভাইরাস ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতার পার্ট এটা। তারপর মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া হলো বেসিলাস ডেনিটিফ্রেন্টনাস। তারপর এখানে ব্যাকটেরিয়া কিছু অপকারী দিক দেওয়া আছে, এই যে অ্যাজোটোব্যাক্টার, নিউমোডোনাস এবং হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবদ্ধ করে। এটা একটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে ACP। এটা মনে রাখার একটা সহজ নীতি, যা হচ্ছে নাইট্রোজেন সংবোধন করে। তারপরে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের নডিউলে নাইট্রোজেন সংবোধন করে। এটাও আসে এমসিকিউতে, ইম্পর্টেন্ট। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বেসিলাস থুরিনগেনিস পতঙ্গ নিয়ন্ত্রণ করে, এটাও ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়াটি ভিটামিন উৎপন্ন করে? ইসচিপিয়া এসপি, এটা হচ্ছে ভিটামিন উৎপন্ন করে। এই ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে ভিটামিন উৎপন্ন করা। স্ট্রেপ্টোককাস ল্যাকটিস ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? স্ট্রেপ্টোককাস ল্যাকটিস হচ্ছে দুধে বা দইয়ে ব্যবহার করা হয়, তার মানে এটার কাজ হচ্ছে দুগ্ধ শিল্পে। কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে ব্যবহার করা হয়? পাটের আঁশ ছাড়াতে ব্যবহার করা হয় ক্লোস্ট্রিডিয়াম। তারপর ম্যালেরিয়া জীবাণু সংক্রান্ত, আচ্ছা, নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর হ্যাপ্লয়েড দশা? হ্যাপ্লয়েড দশা হচ্ছে স্পেরোজোয়েট। এখানে বাকি যেগুলো আছে জাইগোট, উকিনেট এবং ওসিস্ট, এগুলো হচ্ছে সব ম্যালেরিয়া জীবাণুর ডেপ্লয়েড দশা, এবং ডেপ্লয়েড দশার পরে হচ্ছে, ডিপ্লয়েড দশার আগে থাকে হ্যাপ্লয়েড দশা, যাকে বলা হয় স্পেরোজোয়েট। এখানে হ্যাপ্লয়েড দশার মধ্যে স্পেরোজোয়েট থাকতে পারে, সাইজন্ট থাকতে পারে, মেরোজোয়েট থাকতে পারে, এবং ক্রিপ্টোজোয়েট থাকতে পারে। এই চারটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর হ্যাপ্লয়েড দশা। তারপর এরিথ্রোসাইটিক সাইটোপ্লিতে কোন ধাপটি ক্ষণস্থায়ী? এরিথ্রোসাইটিক সাইটোপ্লি হচ্ছে আরবিসিতে ম্যালেরিয়ার যে পরজীবী হয় সেটা, এবং বলেছে এখানে কোন ধাপটি ক্ষণস্থায়ী, মানে অল্পক্ষণ থাকে কোন ধাপটি? এটা হচ্ছে ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড হচ্ছে এরিথ্রোসাইটিক, বাকি যেগুলো আছে মেরোজয়েডও হচ্ছে এরিথ্রোসাইটোপ্লি, কিন্তু সবচেয়ে কম সময় থাকে হচ্ছে ট্রোফোজয়েড। প্লাজমোডিয়াম এর কোন দশা হতে গ্যামেটোসাইট তৈরি হয়? গ্যামিটোসাইট তৈরি হয় হচ্ছে গ্যামিটোসাইট, প্রথমে গ্যামিট হচ্ছে ডিপ্লয়েড দশা, কিন্তু গ্যামিটোসাইট হচ্ছে হ্যাপ্লয়েড দশায় তৈরি হবে। তাহলে এখানে হ্যাপ্লয়েড দশার এই সবগুলোই হচ্ছে, চারটাই হচ্ছে হ্যাপ্লয়েড দশা, কিন্তু কোন দশায় শুধুমাত্র যে কোনো একটা দশায় গ্যামিটোসাইট উৎপন্ন হয়, সেটা হচ্ছে সবার শেষের দশা, অর্থাৎ ম্যারোজয়েড। কোয়ার্টান ম্যালেরিয়া পরজীবী কোনটি? এখানে একটা ম্যালেরিয়ার ছক আছে, এই ছকটা হচ্ছে ইম্পর্টেন্ট।
প্লাজমোডিয়াম ভিভেক্স ভিনাইন টার্সিন। প্লাজমোডিয়াম ভিভেক্স কে বলা হয় ভিনাইন টার্সিন, যার সুপ্তকাল হচ্ছে 12 থেকে 10 দিন, 12 থেকে 15 দিন। এই পুরো বক্সটাই হচ্ছে এমসিকিউতে অনেক আসে যে এখানের ভিনাইন টার্সিনের পরজীবীর নাম কি, তারপর ভিনাইন টার্সিনের সুপ্ত অবস্থাকাল কতদিন, ভিনাইন টার্সিন হলে হচ্ছে জ্বরের সময়কাল কতক্ষণ থাকে, এরকম আসে। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, যাকে বলা হয় কোয়ার্টান। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া হচ্ছে কোয়ার্টান, বাংলাদেশে সবচেয়ে বেশি প্লাজমোডিয়াম ম্যালেরিয়া হয়। তারপর প্লাজমোডিয়াম ওভেলি হচ্ছে মৃদু টার্সিয়ান, মৃদু টার্সিয়ান। প্লাজমোডিয়াম ফেলসিপারাম হচ্ছে ম্যালিগেন্ট টার্সিয়ান। আর এগুলো সুপ্তাবস্থা হচ্ছে 12 থেকে 10 দিন, 18 থেকে 40 দিন, 15 থেকে 30 দিনও হতে পারে, 11 থেকে 16 দিন, 8 থেকে 15 দিন, এরকম। এখানে বলা হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়ার পরজীবী কোনটি? কোয়ার্টান ম্যালেরিয়া হচ্ছে এটা, তাহলে এটা পরজীবী কোনটা? প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? বি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর এরিথ্রোসাইটিক সাইজোগ্নি সমৃদ্ধ? এরিথ্রোসাইটিক হবে। আচ্ছা, কোনটি হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর? এখানে সঠিক উত্তর কি হবে? স্পোরোজয়েট আছে, ক্রিপ্টোমেরোজয়েট আছে, ক্রিপ্টোজয়েট এবং ট্রোফোজয়েট। সঠিক উত্তর হবে ট্রোফোজয়েট। ম্যালেরিয়া পরজীবীর এরিথ্রোসাইটিক সাইজোগ্নিতে থাকে ট্রোফোজয়েট। ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানুষের দেহে প্রবেশ করে? মানুষের প্রথমে ম্যালেরিয়া জীবাণুর হচ্ছে দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে যা মশার দেহে হয়, আর একটা হচ্ছে মানুষের দেহে। মশার দেহে হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর সাইজোগ্নি অর্থাৎ ডিপ্লয়েড পার্টটা হয়, এবং মানুষের দেহে হচ্ছে হ্যাপ্লয়েড পার্টটা হয়, এবং হ্যাপ্লয়েড পার্টের সবার প্রথম যে অবস্থা তার নাম হচ্ছে স্পোরোজয়েট। সবার প্রথম অবস্থার নাম হচ্ছে স্পোরোজয়েট। ক্রিপ্টোজয়েট কোথা হতে খাদ্য সংগ্রহ করে? ক্রিপ্টোজয়েট কোথা হতে খাদ্য সংগ্রহ করে? ক্রিপ্টোজয়েট হচ্ছে আরবিসি থেকে যখন যকৃৎ কোষে চলে যায় তখন তাকে বলা হয় ক্রিপ্টোজয়েট, এবং ক্রিপ্টোজয়েট যেহেতু যকৃৎ কোষে যায় তার মানে খাদ্য সংগ্রহ করে যকৃৎ কোষ থেকে। ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রে কোন দশায় সারফুনাস দশা দেখা যায়? সারফুনাস দশা, সারফুনাস দশা মানে হচ্ছে দানাদার অংশ দেখা যায়। এই যে অ্যামিবয়েড ট্রাফিজয়েড হচ্ছে সারফুনাস দশা দেখা যায়। কোনটি প্লাজমোডিয়াম ভিভেক্স এর ডিপ্লয়েড দশা? ডিপ্লয়েড দশা কোনগুলো বলেছিলাম? ওকিনেট, ওসিস্ট এবং জাইগোট। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ওকিনেট। ম্যালেরিয়া জীবাণুর যৌন জননে সচল ও লম্বাকৃতির জাইগোটের নাম কি? সচল ও লম্বাকৃতির জাইগোটের নাম ওকিনেট। ওকিনেট, ওসিস্ট, জাইগোট তিনটাই হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু সচল ও লম্বাকৃতির হচ্ছে ওকিনেট। মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা কোনটি? আক্রমণকারী দশা মানে একদম শুরুর দশাটার নাম কি? স্পোরোজয়েট। এখানে ম্যালেরিয়া পরজীবী নিয়ে কিছু বিস্তারিত আছে, যেমন ম্যালেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী টোর্টি। ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশকিবাহিত জ্বর রোগ। তারপর মানবদেহের যকৃতে ম্যালেরিয়া পরজীবীর হ্যাপাটিক সাইজোগ্নি এবং লোহিত রক্তকণিকায় এরিথ্রোটিক সাইজোগ্নি সম্পন্ন হয়। মানে যকৃতের যে অংশটা তাকে বলা হয় হ্যাপাটিক সাইজোগ্নি, এবং আরবিসি বা লোহিত রক্তকণিকায় যে অংশটা সংঘটিত হয় তাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগ্নি। এই দুইটা অংশ। মানুষের যকৃত ও লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়ার পরজীবী অজৈন পদ্ধতিতে জীবন সংগ্রহ করে। মানে মানুষের দেহে হচ্ছে অজৈন পদ্ধতি হয় এবং মশার দেহে হচ্ছে যৌন জনন পদ্ধতি হয়। মানুষ হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর মাধ্যমিক পোষক। এই যে মানুষ হচ্ছে মাধ্যমিক পোষক। ম্যালেরিয়া পরজীবী পোষক শ্রেণী হচ্ছে দুইটা, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মশকি। তাহলে মানুষ হচ্ছে মাধ্যমিক পোষক এবং নির্দিষ্ট পোষক হচ্ছে মশকি। তারপর বহু নিউক্লিয়াস বিশিষ্ট অংশকে সাইজন্ট বলে। এই যে সাইজন্ট হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট, মানে ক্রিপ্টোমেরোজয়েটে হচ্ছে সাইজন্ট হয়, এবং সাইজন্ট হচ্ছে এরকম হয় যে একটার ভিতরে হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, যাকে ক্রিপ্টোমেরোজয়েট এবং হচ্ছে সাইজন্ট বলা হয়। রক্ত পাইরোজেন নামক রাসায়নিক পদার্থের কারণেই জ্বর আসে। ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে স্পোরোজয়েট। যৌন চক্রের মানে মস্কির দেহ থেকে যখন যৌন শেষ হয়, যখন মানব দেহে প্রবেশ করে, মানব দেহে প্রবেশকালে সুপ্ত অবস্থা এবং মস্কির দেহে যৌন জননের শেষ ধাপ হচ্ছে স্পোরোজয়েট। ম্যালেরিয়া পরজীবীর অযৌন চক্রের শেষ ধাপ, অযৌন চক্রের যে শেষ ধাপ তা হচ্ছে গেমিটোসাইট। ওসিস্ট পরিণত হতে প্রায় 10 থেকে 12 দিন সময় লাগে। এটাও ইম্পর্টেন্ট, ওসিস্ট পরিণত হতে 10 থেকে 12 দিন সময় লাগে। আর কি ম্যালেরিয়া পরজীবীর এই যে বহু নিউক্লিয়াস যুক্ত দশা হচ্ছে সাইজন্ট, এটা তো আগেও বলেছি। মস্কির লালা গ্রন্থিতে প্রায় 3,26,000 স্পোরোজয়েট থাকতে পারে। একটি ওসিস্টে প্রায় 10,000 স্পোরোজয়েট থাকতে পারে। আর হচ্ছে এই যে এটা ম্যালেরিয়া আক্রান্ত রোগীর চিকিৎসায় যে সকল ওষুধ ব্যবহার করা হয় এই নামগুলো আসতে পারে। ক্লোরোকুইন, বেশিরভাগ হচ্ছে নাম লাস্টে কুইন থাকে, এভাবে মনে রাখা যায় যে কুইন থাকে। ক্লোরোকুইন, নিভাকুইন, প্রোগুনিন, ম্যাফ্লোকুইন, এরকম কয়েকটি ওষুধ আছে। তারপর ম্যালেরিয়া প্রতিষেধক টিকা, টিকা হচ্ছে মসকিউরিক্স বা RTSS, মসকিউরিক্স বা RTSS নামে ম্যালেরিয়া প্রতিষেধকের টিকা আছে।
এক্সপ্রেজনেশন কোথায় ঘটে? এক্সপ্রেজনেশন হচ্ছে মস্কির ক্রপে, মানে মস্কির অঙ্গাণুতে ঘটে এক্সপ্রেজনেশন। তারপর মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কি? প্রথম দশা মানে মস্কির দেহের শেষ দশার নাম যেমন স্পোরোজয়েড, মানবদেহে আক্রান্তকারী প্রথম দশার নামও কিন্তু স্পোরোজয়েড। এগুলো আগেও পড়েছি আমরা, স্পোরোজয়েড। ম্যালেরিয়া জীবাণুর যে দশা প্রথম যকৃৎ কোষকে আক্রমণ করে, সবার প্রথম দশার নাম কি? স্পোরোজয়েড। তাহলে এটা সঠিক উত্তর হলো স্পোরোজয়েড। ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা কোনটি? বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা সাইজন। সাইজনকে বলা হয় বহু নিউক্লিয়াস। হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ এরিথ্রোসাইটিক সাইজোমের কোন ধাপে উৎপন্ন হয়? হিমোজয়েন মানে সাইজন যেখানে হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস থাকে সেখানেই হচ্ছে একটা বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, যাকে হিমোজয়েন বলে। হিমোজয়েন নামক পদার্থ। তাহলে সঠিক উত্তর হবে সাইজন। নিচের কোন দশাটি মস্কির লালাগ্রন্থি থেকে মানব দেহে প্রবেশ করে? মস্কির লালাগ্রন্থি মানে মস্কির দেহ থেকে মানব দেহে সবার প্রথম যে দশাটা উপস্থিত হয় বা প্রবেশ করে তাকে কি বলে? স্পোরোজয়েড। তাহলে এটার সঠিক উত্তর হবে স্পোরোজয়েড। প্লাজমোডিয়াম বিভেক্স এর গেমিটোগনি কোথায় সম্পন্ন হয়? গেমিটোগনি কোথায় সম্পন্ন হয়? মস্কির লালাগ্রন্থ, মস্কির ক্রপ, মানুষের লোহিত রক্তকণিকা, মানুষের যকৃতে। মস্কির ক্রপ থেকে শেষ হয়, মস্কির ক্রপ থেকে হচ্ছে গেমিটোগনি শেষ হয় এবং গেমিটোগনি শুরু হয় হচ্ছে মানব দেহে। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এর স্বাভাবিক সুপ্তিকাল কতদিন? এটা একটা বক্স ছিল, একটু আগে ছিল, এখান থেকে সঠিক উত্তর হচ্ছে 18 থেকে 40। ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের প্রথম কোন ধাপে হেমোজয়েন্ট নামক বজ্র পদার্থ সৃষ্টি হয়? হেমোজয়েন্ট নামক বিষাক্ত পদার্থ বা বজ্র পদার্থ সৃষ্টি হয় সাইজন দশায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে সাইজন। প্লাজমোডিয়াম এর কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে? প্লাজমোডিয়াম মানে ম্যালেরিয়ার কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে? মস্কির দেহ থেকে মানুষে আসে হচ্ছে স্পোরোজয়েড। তাহলে এটারও সঠিক উত্তর স্পোরোজয়েড। ম্যালেরিয়ার পরজীবীর মিউসিস ঘটে নিচের কোনটিতে? ওসিস্ট, সাইজন্ট, ম্যারোজয়েড, ট্রোফোজয়েড। সাইজন্ট, ম্যারোজয়েড, ট্রোফোজয়েড এই সবগুলোই হচ্ছে হ্যাপ্লয়েড দশা, কিন্তু ডিপ্লয়েড দশা হচ্ছে ওসিস। তার মানে ডিপ্লয়েড দশাই হচ্ছে পরজীবীর মিউসিস ঘটে। মিউসিস মানেই তো ডিপ্লয়েড। তাহলে এটা কোথায় হয়? ওসিস্টে। ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়? মানে যেই পর্যায়ে হচ্ছে ম্যালেরিয়া রোগের জ্বর সৃষ্টি হয়, জ্বর সৃষ্টির আগে সুপ্ত অবস্থায় থাকে, আর যেই পর্যায়ে জ্বর সৃষ্টি হয় সেই পর্যায়ে মানে যখন মানবদেহে আসে এই পর্যায়ের নাম হচ্ছে স্পোরোজয়েড। তাহলে এটারও সঠিক উত্তর স্পোরোজয়েড। নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা? ডিপ্লয়েড দশা কোনটি? ওসিস্ট, ওকিনেট এবং জাইগোট। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ওকিনেট। এখন আমরা শুরু করব বহুপদী সমাপ্তিসূচক এমসিকিউ। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া পরজীবী ডিপ্লয়েড পর্যায় কোনগুলো? ম্যালেরিয়া পরজীবী ডিপ্লয়েড পর্যায় কিন্তু শুধুমাত্র তিনটাই। কি কি আছে? ওকিনেট, ওসিস্ট এবং জাইগোট। ওকিনেট, ওসিস্ট এবং জাইগোট। তাহলে এখানে ডিপ্লয়েড পর্যায়ে কোনগুলো হবে? ওকিট, ওসিস্ট এই দুইটা আছে। তাহলে সঠিক উত্তর হবে 2 ও 3। আচ্ছা, তারপরের প্রশ্ন, পেঁপে রিং স্পট রোগের লক্ষণ হলো পাতার বোটায় পানি ভেজা সবুজ দাগ দেখা যায়, পেঁপের মিষ্টতা হ্রাস পায়, ফলের আকার বড় হয়। রোগ হলে যদি ফলের আকার বড় হয় তাহলে তো হবে না, মানে প্রথম দুইটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ পাতার বোটায় পানি ভেজা সবুজ দাগ দেখা যাবে এবং মিষ্টতা হ্রাস পাবে। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2। তারপর পিআরএসভি ও ফ্লেভিভাইরাস দ্বারা সংক্রমিত রোগ দুটির প্রতিকার ও প্রতিরোধের উপায় একই রকম। মানে পিআরএসভি দ্বারা কি হয়? পেঁপে রিং স্পট রোগ, এবং ফ্লেভিভাইরাস দ্বারা কি হয়? ডেঙ্গু হয়। ফ্লেভিভাইরাস দ্বারা হচ্ছে ডেঙ্গু, ফ্লেভিভাইরাস ডেঙ্গু। তাহলে এখন বলা আছে যে উপায় একই রকম কেন? কারণ কি? উভয়ই আরএনএ ভাইরাস, উভয়ের আকৃতি একই রকম, উভয়ই পতঙ্গবাহী। সঠিক উত্তর হবে 1 ও 3। মানে উভয়ই আরএনএ ভাইরাস, উভয়ই পতঙ্গবাহী। একটা হচ্ছে মশা, একটা হচ্ছে এফিড পোকা, কিন্তু উভয়ের আকৃতি একরকম না। তারপর ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো এটি সুকেন্দ্রিক। রাইবোজোম 70S মানের বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া দ্বিবিভাজন। সঠিক উত্তর হবে 2 ও 3। দ্বিবিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস। আর আমরা জানি অ্যামাইটোসিস বিভাজন হয়ই হচ্ছে ব্যাকটেরিয়ার কোষে। তারপর তাহলে সঠিক উত্তর কোনটা হবে? রাইবোজোম 70S এবং বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া হচ্ছে দ্বিবিভাজন, কিন্তু এরা সুকেন্দ্রিক না। ব্যাকটেরিয়া কখনো সুকেন্দ্রিক না, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক।
তারপর ব্যাকটেরিয়ার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এই যে প্রাককেন্দ্রিক বা আদিকেন্দ্রিক আণুবীক্ষণিক জীব, এককোষী, প্রাককেন্দ্রিক, এদের সাধারণত অ্যামাইটোসিস, এই যে দ্বিবিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন পদ্ধতিতে প্রজনন হয়ে থাকে। এদের জোড় কোষ প্রাচীর বিদ্যমান। এটি একটি আদর্শ ব্যাকটেরিয়া মূলত ফ্লাজেলা, ক্যাপসিউল, কোষ প্রাচীর, প্লাজমোলাজিক মেমব্রেন এবং হচ্ছে সাইটোপ্লাজমের অংশ নিয়ে গঠিত। মানে ফ্লাজেলা, ক্যাপসিউল, কোষ প্রাচীর, সাইটোপ্লাজমিক মেমব্রেন এবং সাইটোপ্লাজম নিয়ে গঠিত। এদের সাইটোপ্লাজমে মূলত রাইবোজোম, ক্রোমোটোফোর, ভলিওটিন, কোষ গহ্বর, সিউডোনিউক্লিয়াস এগুলো থাকে। এরা একক বা দলবদ্ধ হয়ে বসবাস করে। তারপরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটি কম আকৃতির চিত্র দেওয়া আছে, বলা আছে চিত্র ক এর বৈশিষ্ট্য কি। এটি একটি কম আকৃতির ব্যাকটেরিয়া, এটি কলেরা জীবাণু, এটি একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সঠিক উত্তর হবে 1 ও 2, কারণ আমরা জানি কলেরা হচ্ছে গ্রাম পজিটিভ না, কলেরা হচ্ছে গ্রাম নেগেটিভ। কলেরাকে বলা হয় গ্রাম নেগেটিভ ভাইরাস। তাহলে সঠিক উত্তর 1 ও 2। তারপর ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, মানে ব্যাকটেরিয়ার ব্যবহার কোথায় কোথায় হয়, উপকারী দিকগুলো। তেল অপসারণে, এসিটোন তৈরিতে, ভিটামিন তৈরিতে, সবগুলো ব্যাকটেরিয়া ব্যবহার সবগুলোতে হয়। এখন আসবে পরবর্তী টপিক, উদ্দীপক সংক্রান্ত এমসিকিউ। এখানে উদ্দীপকে দুটো চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে টি টু ফাস ভাইরাস, টি টু ফাস মানে টি2 ভাইরাস, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া। মানে চিত্র এ হচ্ছে টি2 ফাস, চিত্র বি হচ্ছে ব্যাকটেরিয়া, এবং ডি চিহ্নিত যেটা আছে মানে এই যে এই গোল অংশটা, যে এটার নাম হচ্ছে প্লাজমিড। এখন এখান থেকে কি কি প্রশ্ন এসেছে আমরা একটু দেখে নিই। চিত্র বি এবং ডি এর ক্ষেত্রে প্রযোজ্য অধিক সংখ্যক জিন ধারণ করে। মানে বি এর ডি বলতে বোঝানো হয়েছে ব্যাকটেরিয়ার যেই প্লাজমিড, মানে গোল যে প্লাজমিডটা দেখেছি আমরা, এই প্লাজমিডের বৈশিষ্ট্যটা কি, অধিক সংখ্যক জিন ধারণ করে, অনুলিপনি সক্ষম, ব্যাকটেরিয়া নিউক্লিয়াসে অবস্থান করে, ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। আমরা সবাই জানি যে প্লাজমিড হচ্ছে আমাদের কর্তন, ডিএনএ কর্তনের সময় ভেক্টর হিসেবে কাজ করে। তার মানে এখানে সঠিক উত্তর হবে ভেক্টর হিসেবে কাজ করে। যে এখানে ভি হলো ভাইরাস, ডি হলো প্লাজমিড, এবং প্লাজমিড জীব প্রযুক্তিতে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। তারপর এ বি এর কোষে প্রবেশ করলে, মানে এ মানে হচ্ছে টি2 ফাস, এ মানে হচ্ছে টি2 ফাস, টি2, তাহলে টি2 যদি বি মানে হচ্ছে ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে তাহলে কি হবে, বি কোষের এনজাইম এ এর ডিএনএ কে বিনষ্ট করবে। মানে বি কোষের এনজাইম বলতে বি কি ছিল, বি হচ্ছে ব্যাকটেরিয়া, এবং এ ছিল টি2 ভাইরাস। এখন এখানে কি বলা আছে যে বি কোষের এনজাইম এ ডিএনএ কে বিনষ্ট করবে, মানে কি ব্যাকটেরিয়া টি2 কে বিনষ্ট করবে বা নষ্ট করবে এরকম। এ এর গঠন বি এর অভ্যন্তরে সম্পন্ন হবে, মানে টি2 পুরোপুরি ভাবে ব্যাকটেরিয়ার ভিতরে তার গঠন প্রতিস্থাপন করবে। তারপর শেষ পর্যায়ে বি কোষটি বিনীত হবে, মানে হচ্ছে সবার শেষে যখন কার্যক্রম সব শেষ হয়ে যাবে তখন কি ব্যাকটেরিয়া হচ্ছে বিদীর্ণ হয়ে যাবে কিনা, মানে নষ্ট হয়ে যাবে কিনা। তাহলে এখানে সঠিক উত্তর হবে 2 ও 3, কারণ টি2 ফাজের কাজই হচ্ছে ব্যাকটেরিয়াকে বিনষ্ট করা, কিন্তু বি কোষের এনজাইম মানে ব্যাকটেরিয়ার এনজাইম কোনোভাবেই টি2 এর ডিএনএ কে নষ্ট করতে পারবে না। টি2 ডিএনএ এর কাজই হচ্ছে ব্যাকটেরিয়াকে নষ্ট করা। তাহলে এখানে সঠিক উত্তর হবে 2 ও 3। তারপর বনির মাথা ব্যথা, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা ও বমি বমি ভাব, হঠাৎ উচ্চ তাপমাত্রায় 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি জ্বর আসে, শরীরে লালচে ফুসকুড়ি উঠেছে। এটা হচ্ছে বনের, এই সমস্যাগুলো হচ্ছে বনের। এবং আরেকজন হচ্ছে মনির মাথা ব্যথা, পেশি ব্যথা, বমি বমি ভাব, প্রচন্ড কাঁপুনি সহ 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে। আচ্ছা, এখানে উদ্দীপকে বনির রোগের নাম কি। এই যে হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা, হাড়ের ব্যথা, মাথা ব্যথা, এগুলো হচ্ছে ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাহলে বনির রোগের নাম হচ্ছে ডেঙ্গু। উদ্দীপকের মনির রোগের জীবাণু, মনির রোগ হচ্ছে প্রচন্ড কাঁপুনি সহ জ্বর এবং 48 ঘন্টা অন্তর জ্বর থাকে। এরকম 48 ঘন্টা অন্তর জ্বর, 72 ঘন্টা অন্তর জ্বর কিন্তু ম্যালেরিয়া রোগে হয়ে থাকে। তার মানে এখানে মনির রোগটি হচ্ছে ম্যালেরিয়া। এখন বলা হচ্ছে যে মনির রোগের জীবাণু মানে ম্যালেরিয়ার জীবাণু সম্পর্কে কিছু ঘটনা দেওয়া আছে। বলা আছে মশার দেহে যৌন জনন ঘটে, মানে ম্যালেরিয়ার যৌন জনন কোথায় হয়, মশায় হয়, এবং অযৌন জনন হচ্ছে মানব দেহের যকৃৎ কোষ এবং আরবিসিতে হয়। তাহলে এটা সঠিক। তারপরে লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে, পাইরোজেন ক্ষরণ করে। লোহিত কণিকা ধ্বংস করে এরকম না, লোহিত কণিকা হচ্ছে তার নিজের একটা বাস বানিয়ে নেয়, ওখানে হচ্ছে বাস করে, এবং ধ্বংস করে মেইনলি হচ্ছে যকৃৎ। তাহলে সঠিক উত্তর কি হবে, 1 ও 3। আর মনির রোগটা হচ্ছে এখানে ম্যালেরিয়া জীবাণু সম্পর্কে।
তারপর কয়েকদিন ধরে রবিনের মাথা ব্যথা, অল্প জ্বর, চোখের সাদা অংশ সহ সমস্ত শরীর হলুদ, প্রস্রাব সরিষার তেলের ন্যায় এবং শিমুলের তীব্র মাথা ব্যথা, খুব জ্বর, মাংসপেশি হাড়ে প্রচন্ড ব্যথা। আচ্ছা, এখানে বলা আছে রবিনের রোগটির নাম কি? রবিনের যে রোগ আছে, যে অল্প জ্বর, চোখের সাদা অংশ সহ সমস্ত শরীর হলুদ, প্রস্রাব সরিষার তেলের ন্যায়, এগুলো হচ্ছে হ্যাপাটাইটিস রোগের লক্ষণ। এগুলোকে বলা হয় হ্যাপাটাইটিস রোগ। শিমুলের রোগের ক্ষেত্রে শিমুলের যে রোগটি হয়েছে, শিমুলের রোগটি হচ্ছে ডেঙ্গু। যেহেতু হাড়ের ব্যথা বলা আছে, তার মানে শিমুলের ক্ষেত্রে শিমুলের হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু, এখন এখানে ডেঙ্গু রোগ সম্পর্কে কি বলা আছে? রোগটি ভাইরাস গঠিত, হ্যাঁ, ফ্লেভি ভাইরাসের জন্য হয়। রোগটি হ্যাপাটাইটিস না, যেহেতু ডেঙ্গু। তারপর হচ্ছে এই রোগটি এসিড মস্কি, মানে এই রোগটির বাহক হচ্ছে এসিড মস্কি। তাহলে কি হবে? যে এই রোগটির বাহক এডিস মস্কি যেহেতু বলা হচ্ছে, তার মানে সঠিক উত্তর একো 3। তারপর এখানে একটা চিত্র দেওয়া আছে, বলা আছে উদ্দীপকের পি চিহ্নিত অণুজীবে বিদ্যমান। পি, এটা হচ্ছে পি মানে কি বোঝানো হয়েছে? টি টু ফাস। এখন বলা আছে যে টি2 ফাস অণুজীবে বিদ্যমান, মানে বিদ্যমান কি, কোনগুলো আছে? বলা আছে কোষ প্রাচীর, রাইবোজোম, আরএনএ, ডিএনএ। এই যে মাঝখানে যে এই অংশটুকু হচ্ছে ডিএনএ। তাহলে সঠিক উত্তর কি হবে? ডিএনএ। টি2 ফাজের মেইন অঙ্গাণুটাই হচ্ছে তাদের ডিএনএ। তারপর আচ্ছা, এখানে টি2 ফাস সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে। বিজ্ঞানী টোর ব্যাকটেরিওফাজ আবিষ্কার করেন। এর দৈর্ঘ্য, মানে এর দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা, এর দৈর্ঘ্য হচ্ছে এই যে এর বডি, যে এটা, এই যে নিচের যে ফাস গুলো আছে এগুলো সহ এর দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ 65 ন্যানোমিটার। তারপর মাথায় একটি দীর্ঘ ডিএনএ রয়েছে। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। টি2 ফাজের ডিএনএ দ্বিসূত্রক, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, মোট ওজনের 50%। আরেকটা হচ্ছে এই যে 60,000 জোড়া নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ গঠিত। আরেকটা হচ্ছে ডিএনএ তে কয়টি জিন থাকে? 150টি জিন থাকে এবং লেজে লাইসোজোম নামক এনজাইম থাকে। লেজ কোনটা? এটা লেজ হচ্ছে এই যে, এটা হচ্ছে লেজ। এই লেজে হচ্ছে লাইসোজোম থাকে। লেজে কি থাকে? লাইসোজোম থাকে। তারপর লাইসোজোম থাকে। তারপরে হচ্ছে উদ্দীপকে নির্দেশিত পি ও কিউ উভয় গোষ্ঠীর অণুজীব। আচ্ছা, পি ছিল টি2 ফাস, পি হচ্ছে টি2 ফাস এবং কিউ হচ্ছে এই যে টি2 ফাস আক্রমণ করে কোথায়? ব্যাকটেরিয়াতে আক্রমণ করে, মানে কিউ হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, ঠিক আছে। এই যে পি হচ্ছে টি2 ফাস এবং কিউ হচ্ছে ব্যাকটেরিয়া। এখন বলা আছে উদ্দীপকে নির্দেশিত পি ও কিউ উভয় গোষ্ঠীর অণুজীব, মানে উভয়ের মধ্যে কোনটি সাদৃশ্যপূর্ণ আছে? রোগ সৃষ্টি করে, জিন প্রকৌশলে ব্যবহৃত হয়। মানে জিন প্রকৌশলে কি টি2 ফাস ব্যবহৃত হয় নাকি মানে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? ব্যাকটেরিয়ার যে প্লাজমিড আছে তা হচ্ছে জিন প্রকৌশল বা জীব প্রযুক্তিতে ব্যবহৃত হয়, তার মানে এটা সঠিক। তারপর রোগের প্রতিষেধক উৎপাদনে ব্যবহার করা হয়। হ্যাঁ, ভাইরাস দিয়েও রোগের প্রতিশোধ করা যায়, আবার হচ্ছে ব্যাকটেরিয়া দিয়েও রোগের প্রতিষেধক করা যায়। এগুলো হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার উপকারী দিক। তাহলে সঠিক উত্তর হবে সবগুলো। উন্নত প্রজাতির পুরুষ ও স্ত্রী জীব হতে আসা উপাদানদ্বয়ের মিলনে সৃষ্ট অপত্য জীবটির বৈশিষ্ট্য প্যারেন্টের মতো হয়। আচ্ছা, উদ্দীপকের উল্লেখিত পুরুষ জীব হতে আসা উপাদানটি হলো, পুরুষ জীব হতে কোনটি আসে? আমরা সবাই জানি পুরুষ জীব হতে আসে শুক্রাণু। তারপর উদ্দীপকে উল্লেখিত আসা উপাদানদ্বয়ের প্রকৃতি কেমন? ডিভিশন কর্তৃক সৃষ্টি, মানে কি ওরা রিডাকশন ক্ষমতা আছে, ডিভিশন ক্ষমতা আছে, বিভাজন ক্ষমতা আছে কিনা। তারপর হচ্ছে হ্যাপ্লয়েড কিনা, গ্যামেট কিনা। প্রথমে হ্যাপ্লয়েড থাকে, তারপর ড্যাপ্লয়েড হয়, তার মানে হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুইটাই আছে, গ্যামেটও আছে। তাহলে সঠিক উত্তর হবে সবগুলো। এখানে নিচের উদ্দীপকের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কি কি দেওয়া আছে? যে ই পর্যায় এইচ ধাপ, এই যে এই পর্যায়ের পরে এইচ ধাপ মানে সাইজন্ট আছে, এটার মানে হচ্ছে এটা এরিথ্রোইক, মানে হচ্ছে আরবিসিতে যে এরিথ্রোইক দশা থাকে সেটা, এটা হচ্ছে এরিথ্রোইক দশা। এরিথ্রোসাইটিক, মানে এটা হচ্ছে এইচ ধাপটা হচ্ছে এরিথ্রোসাইটিক এবং ই পর্যায়ে হচ্ছে মস্কির দেহে যে ধাপটা থাকে ওই যৌন জনন ওইটা। তারপর এফ পর্যায়ে, আচ্ছা, দুইটা চিত্র দেওয়া আছে। এখন বলা হচ্ছে উদ্দীপকের ই পর্যায়ের এইচ ধাপের ক্ষেত্রে প্রযোজ্য, মানে এইচ ধাপ বলতে এরিথ্রোসাইটিক ধাপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সার্পনাস দানা দেখা যায়, ঘনপথ ধারণ করে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়। 1 ও 2 হবে সঠিক উত্তর। 1 ও 2, বহু নিউক্লিয়াস হচ্ছে দেখা যায় শুধুমাত্র সাইজন্ট দশায়, যেটা এরিথ্রোসাইটিকে থাকে না, যেটা হচ্ছে যকৃৎ কোষে হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ই এবং এফ পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক? ই পর্যায়টি মস্কির দেহে হয়। ই পর্যায় কোনটা? ই পর্যায়ে কি মস্তির দেহে হয় কিনা। তারপর হচ্ছে এফ পর্যায়ে হিমোজয়েন উৎপন্ন হয়, ই পর্যায়ে গ্যামেট সৃষ্টি হয় এবং এফ পর্যায়ে পুনরাবৃত্তি ঘটে না।
এফ পর্যায়ে পুনরাবৃত্তি ঘটে এটা হচ্ছে সঠিক উত্তর। মানে এফ পর্যায়ে যেটা আছে যে যকৃতের ভিতরে যে এক্সপ্লোজনেশন হয় এটা পুনরাবৃত্তি ঘটে না, আর বাকি সবগুলো ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সঠিক। তারপর এখানে আবার একটা কমা আকৃতির চিত্র দেওয়া আছে। উদ্দীপকের জীবাণুটি কোন রোগের জন্য দায়ী? এটা হচ্ছে কলেরা রোগের জীবাণু, ভিব্রিও কলেরায়, তার মানে এটা সঠিক উত্তর হবে কলেরা। এই যে কলেরার যে ভিব্রিও কলেরা, এটা হচ্ছে কলেরা রোগের জীবাণু। তারপর এখানে আরেকটা চিত্র দেওয়া আছে যে ব্যাকটেরিয়াতে T2 ফাস্ট ব্যাকটেরিয়া হচ্ছে আক্রমণ করছে। চিত্রের আর অংশটি একটি, আর অংশ বলতে এই যে ব্যাকটেরিয়া, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এই যে ব্যাকটেরিয়া, আর হচ্ছে ব্যাকটেরিয়া, আর পি কি হবে? পি হচ্ছে T2 ফাস্ট, এবং এখানে আর কি? ব্যাকটেরিয়া। তারপর উদ্দীপকের চিত্রে পি আবরণটি প্রোটিন নির্মিত, আর অংশের ভাইরাস ডিএনএ এর অনুলিপন ঘটে, আর কোষটি শেষ ধাপে বিগলিত হয়। আছে এখানে চিত্রে পি আবরণটি, পি আবরণ কোনটা ছিল? মানে T2 ফাজের আবরণ। আচ্ছা, T2 ফাজের আবরণ হচ্ছে প্রোটিন নির্মিত। T2 ফাজ যেহেতু একটি ভাইরাস এবং ভাইরাসের আবরণ হচ্ছে প্রোটিন এবং লিপিড নির্মিত, তাহলে এটা সঠিক। আর অংশের ভাইরাস ডিএনএ এর অনুলিপন ঘটে, মানে আর অংশের ভাইরাস বলতে ব্যাকটেরিয়া ডিএনএ এর অনুলিপন ঘটে কিনা, হ্যাঁ এটাও সঠিক। আর কোষটির শেষ ধাপে বিগলিত হয়, মানে T2 ফাজ যখন আক্রমণ করবে তার শেষ ধাপে কি হবে? ব্যাকটেরিয়া হচ্ছে বিদীর্ণ হবে বা বিগলিত হবে, তাহলে সঠিক উত্তর এখানে সবগুলো হবে। তারপর এখানে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার চিত্র দেওয়া আছে। উদ্দীপকের এক চিহ্নিত অংশটির নাম কি? এক চিহ্নিত যে অংশটি, এই যে এরকম ছড়ানো ব্যাকটেরিয়ার ভিতরে, এই অংশটির নাম হচ্ছে ম্যাসোজোম। এক চিহ্নিত জায়গাটির নাম হচ্ছে ম্যাসোজোম। উদ্দীপকের ওয়াই চিহ্নিত অংশের নাম কি? ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এখানে প্লাজমিড। ওয়াই হচ্ছে প্লাজমিড, এবং বলা আছে যে ওয়াই চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য কোনটি? প্লাজমিড কি জিন প্রকৌশলে ব্যবহৃত করা হয়? জীব প্রযুক্তিতে প্লাজমিড দিয়েই হচ্ছে ভেক্টর বাহন হিসেবে জিন প্রকৌশল করা হয়। স্বল্প সংখ্যক জিন থাকে, হ্যাঁ প্লাজমিডে হচ্ছে একটু অন্যান্য সাধারণ ডিএনএ থেকে একটু বেশি সংখ্যক ডিএনএ থাকে, যার কারণে প্লাজমিড দিয়ে আমরা জীববৈচিত্র্যের কাজগুলো করতে পারি। স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, হ্যাঁ, এবং এরা হচ্ছে নিজে থেকেই বিভাজন ক্ষমতা সম্পন্ন, তার মানে সঠিক উত্তর সবগুলো। করিম জ্বর রোগে ভুগছে, তার চোখ লালচে হয়ে গেছে, গায়ে লাল বর্ণের র্যাশ বর্তমান। উদ্দীপকের করিমের রোগের নাম কি? জ্বরে ভুগছে, চোখ লালচে, গায়ে লাল বর্ণ, এগুলো হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু রোগের লক্ষণ। করিমের রোগের কারণ কি? ডেঙ্গু আমরা জানি ডেঙ্গু হচ্ছে ফ্লেভি ভাইরাসের কারণে হয়, তার মানে এই রোগের কারণ কি? ভাইরাস। সাজুর পেঁপে খেতে কাণ্ড, পাতার বোটা ও ফলে পানি সিক্ত গাঢ় সবুজ রিং সৃষ্টি হয়েছে, তার মানে কি? এটি হচ্ছে পেঁপে রিং স্পট রোগ। এখন এটা কি ঘটিত রোগ? এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, PRSV ভাইরাস ঘটিত রোগ, পেঁপে রিং স্পট রোগ। রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পর জমিতে মসুর ডাল চাষ করলো। নিচের কোন অণুজীবের কারণে উদ্দীপকের সারের অভাব পূরণ হবে? এখানে হচ্ছে রহিমের নাইট্রোজেনের ঘাটতি দেখা যাবে, এবং নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে পারে কে? রিজোভিয়াম। এটা আমরা প্রথমেই ছকে পড়েছি যে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে পারে রিজোভিয়াম। উদ্দীপকের উল্লিখিত প্রকারের অণুজীবের প্রজননের প্রধান ও দ্রুততম উপায় হচ্ছে দ্বিবিভাজন। মানে ব্যাকটেরিয়ার প্রজননের মেইন উপাদান কি, মানে মেইন লক্ষ্য কি? এটা হচ্ছে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস। ম্যালেরিয়া পরজীবীর মস্তিষ্ক দেহে সংঘটিত যৌন জননের সময়কালে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। আচ্ছা, যৌন জননকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্যামেটগ্নি, স্পোরগ্নি। ওকে ফাইন। উদ্দীপকের ঘ পর্যায়ে নিচের কোন গঠনটির সৃষ্টি হয়? মানে স্পোরগ্নি পর্যায়ে নিচের কোন গঠনটি সৃষ্টি হয়? স্পোরগ্নি বলতে যখন আমরা জানি যে মস্তিষ্ক দেহে যৌন জনন হয় এবং অযৌন জননটা যখন মানব দেহে শুরু হয়, তখন এই সুপ্ত প্রথম পর্যায়টাকে কি বলা হয়? স্পোরোজয়েড। উদ্দীপকের ঘ পর্যায়ে নিচের কোন গঠনটি সৃষ্টি হয়? মানে স্পোরোজয়েড পর্যায়ে নিচের কোন গঠন সৃষ্টি হয়? মস্তিষ্ক ক্রবের অভ্যন্তরে ঘটে, হ্যাঁ ক্রপের অভ্যন্তরে ঘটে। স্ত্রী গ্যামেট কোন সৃষ্টি করে? স্ত্রী গ্যামেট হচ্ছে এরকম ভাবে একটা কোণ সৃষ্টি করে, যখন হয় তখন এটা হচ্ছে এরকম ভাবে একটা কোণ সৃষ্টি করে, এবং এক্সপ্লাজেনেশন সম্পন্ন হয়, তার মানে সঠিক উত্তর হবে সবগুলো। নিচের কোন রোগটি উদ্দীপকের এক্স দ্বারা সংঘটিত হয়? এক্স কি? এখানে এক্স হচ্ছে ব্যাকটেরিয়া এবং ওয়াই হচ্ছে ভাইরাস। এখন বলা আছে যে নিচের কোন রোগটি উদ্দীপকের এক্স দ্বারা সংঘটিত হয়? মানে ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয় কোন রোগটি? যক্ষা, বসন্ত, হাম, পোলিও। এখানে যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়। উদ্দীপকের এক্স ও ওয়াই উভয়ই
মানে ভাইরাস ব্যাকটেরিয়া উভয় কি আদিকোষী কিনা। ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয়, কিন্তু ভাইরাসকে জড় পদার্থ হিসেবে তুলনা করা হয়, কারণ ভাইরাস হচ্ছে একটি পরজীবী। যতক্ষণ এটি মানুষের বা কোনো প্রাণীর শরীরে আক্রমণ না করে ততক্ষণ তাকে জড় পদার্থ হিসেবে ধরা হয়। তার মানে এ হবে না, আদিকোষী না, চলনক্ষম। হ্যাঁ, ভাইরাসও চলনক্ষম, ব্যাকটেরিয়াও চলনক্ষম। বি হবে সঠিক উত্তর। এখানে আবার একটি কর্মাকৃতির চিত্র দেওয়া আছে। উদ্দীপকের জীবাণুটি কোন রোগের জন্য দায়ী? এটা হচ্ছে কলেরা রোগের জন্য দায়ী, ভিব্রিও কলেরা। তারপর উদ্দীপকে প্রদর্শিত জীবাণুটির সংক্রমণ প্রতিরোধের উপায় হলো। সংক্রমণ প্রতিরোধের মানে কলেরার সংক্রমণ প্রতিরোধের উপায় কি? আমরা সবাই জানি কলেরা হচ্ছে একটি পানিবাহী রোগ। তার মানে কি, এটা সংক্রমণ কিভাবে হবে? বিশুদ্ধ পানি পান করে, উন্মুক্ত খাবার পরিহার এবং ভ্যাকসিন গ্রহণ। হ্যাঁ, সঠিক উত্তর সবগুলো হবে। তারপর স্পোরোজোয়েট, স্পোরোজোয়েট দশা থেকে হচ্ছে যকৃৎ কোষের দিকে যায়। আচ্ছা ঠিক আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে। এই চিহ্নিত অংশের নাম কি? এই চিহ্নিত অংশটি হচ্ছে এই যে স্পোরোজয়েড দশার পর থেকে এই যে এই দশাটা, তার মানে এই দশার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। স্পোরোজয়েডের পরবর্তী দশা হচ্ছে ক্রিপ্টোজয়েড, তারপরে হচ্ছে ক্রিপ্টোমেরাজয়েড, তারপর হচ্ছে মেরাজয়েড, তারপরে সাইজন্ট। উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলে, মানে ম্যালেরিয়া জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলে কি হয়? গ্যামেটোসাইট উৎপন্ন হয়, পাইরোজেনের ক্ষরণ ঘটে, রক্ত শূন্যতা দেখা যায়। আরবিসিতে যখন প্রবেশ করে তখন হচ্ছে রক্ত শূন্যতা দেখা যায়। তার মানে সঠিক উত্তর এটার হবে সবগুলো। আজকের ক্লাস এতটুকুই। আশা করছি এই ক্লাসগুলো শেষ করলে তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে এমসিকিউ সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।